এমনও হয়। নতুন কাজ বা নতুন অফিস নেওয়ার পেছনে থাকে অনেক স্বপ্ন, অনেক আশা। কিন্তু সেই অফিস যদি হয় ভুতুড়ে, যদি হয় হন্টেড, কাজ তো দূরের কথা, তখন বেঁচে বেরোনোটাই হয়ে ওঠে একটা মস্ত বড় বিষয়। আজকের ঘটনাটা অনেকটা এই রকমের। পর্বটি যিনি পাঠিয়েছেন তার সাথেই ঘটে এই ভয়ঙ্কর হাড়হিম ঘটনা, যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। বহু বছর ধরে পড়ে থাকা একটা ঘর, যার দরজার কাছে এলেই হাতছানি দেয় এক মহিলার অতৃপ্ত আত্মা। আর বলবো না, বললে স্পয়লার হয়ে যাবে। আজকের পর্বটি সাংঘাতিক ভয়ঙ্কর হতে চলেছে, তাই আমারও অনুরোধ, ভুল করেও লাইট অফ করে এই ঘটনাটা শুনবেন না। নমস্কার, আমি সৌম্যজিৎ, স্বাগত এমনও হয়ের 19 নম্বর এপিসোডে। আশেপাশে ঘটে থাকা নানান অলৌকিক, অপ্রাকৃতিক এবং অতি প্রাকৃতিক ঘটনার ডিজিটাল আর্কাইভ। আসানসোলের কালীপাহাড়িতে নামলেই চোখে পড়ে একটা পুরনো 3তলা বাড়ি, নাম সুবর্ণ ভবন। দেখলেই বোঝা যায় অনেক বছর ধরে এখানে কেউ ঠিকঠাকভাবে বসবাস করে না। দেওয়ালের প্লাস্টিক খসে পড়ছে, জানলার কাঁচ বেশিরভাগটাই ভাঙা, আর সিঁড়িতে ধুলোর পরত জমে ইটের মতো মোটা হয়ে গেছে। আমি রিয়ন, কলকাতায় থাকি। আমার ছোট্ট একটা এক্সপোর্টের ব্যবসা আছে, বেশ ভালোই চলছে। আমাদের একটা বড় ব্যবসা আসে আসানসোল, দুর্গাপুর, ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চল থেকে। তাই স্থির করলাম আসানসোলে একটা ব্রাঞ্চ অফিস খুলে ফেলি। যেমন ভাবনা তেমন কাজ। পেয়েও গেলাম একদম স্টেশনের কাছে একটা বিরাট অফিস ঘর। ভাড়া অবিশ্বাস্য কম। তাই অযথা না ভেবেই ঠিক করলাম এই বিল্ডিংটাই নেব। আমার সাথে ছিল প্রীতম, মূলত ও আমার অ্যাসিস্ট্যান্ট, আর মেঘলা ও অ্যাকাউন্টসের কাজগুলো দেখে। এই বিল্ডিংয়ের দারোয়ান ছিলেন গোপালদা, নির্ঝঞ্ঝাট চুপচাপ প্রকৃতির মানুষ। প্রথম দিনই গোপালদা বলে দিল, 33 মঞ্জিলে যাবেন তো? আগেই বলে দিচ্ছি, ও করিডোরে একদম শেষের ঘরটা খোলা হয় না। আমি জিজ্ঞেস করলাম, কেন? ও বলল, চাবি নাই বাবু, ওসব না থাকাই ভালো। ওসব না থাকাই ভালো? কোনো ঘরের চাবি না থাকাই ভালো? এ আবার কেমন কথা? অদ্ভুত দারোয়ান। যাক গিয়ে, অন্যের বন্ধ ঘর নিয়ে আমার কি। প্রথম সপ্তাহে সব ঠিকঠাকই চলছিল। আমরা পেইন্ট করালাম, পুরনো ফার্নিচার ফেলে দিলাম, নতুন চেয়ার, ডেস্ক, যাবতীয় আলোর ব্যবস্থা সবটাই গুছিয়ে নিলাম। দ্বিতীয় সপ্তাহে এক রাতে আমি একা অফিসে ছিলাম। কয়েকটা ইনভয়েস সাইন করে বেরোবো এমন সময় শুনলাম করিডোরের ওই শেষ প্রান্ত থেকে একটা শব্দ আসছে। শুরুর দিকে ভেবেছিলাম হয়তো জানলা দুলছে, কিন্তু আওয়াজটা আসছে ওই বন্ধ ঘরের দরজা থেকে। বাইরে বেরোতেই আওয়াজটা থেমে গেল। আমি হালকা হেসে নিজের সাথেই বললাম, গোপালদা যদি এই সময় চাবি ছাড়া এই ঘরের ভেতরে থাকে, তাহলে কালকে ওকে বারণ করে দিতে হবে। প্রায় মাস দেড়েক কেটে গেছে। আমাদের কাজকর্ম ঠিকঠাক মতনই চলছে। নতুন অফিসও বেশ ভালোই পছন্দ হয়েছে আমাদের সবার।
এমনই একদিন দুপুরে মেঘলা চা খেতে খেতে আমায় বলল, রিয়ানদা, তুমি কি রাতে ওই ঘরে গিয়েছিলে? আমি অবাক হয়ে বললাম, না তো। ও ধীরে ধীরে বলল, কাল তোমরা বেরিয়ে যাওয়ার পর আমার কিছু কাজ বাকি ছিল, সেগুলো শেষ করে বেরোতে প্রায় রাত 9টা বেজে যায়। বেরোচ্ছি যখন খেয়াল করলাম ওই সামনের ঘরের দরজার নিচটা দিয়ে আলো দেখা যাচ্ছে। আর তার থেকেও বেশি অস্বস্তি হচ্ছিল যখন দেখলাম ওই ঘরের ভিতরে কেউ হাঁটা চলা করছে। বিশেষ করে পরিষ্কার দেখলাম, চলাফেরা করলে যেরকম রিফ্লেকশন হয় ঠিক তেমন। আমি হেসে বললাম, হয়তো ভুল দেখেছিস। ওই ঘরটা তো বন্ধই থাকে, কেউ থাকে না। গোপালদাও তো বললো ওর কাছে চাবি নেই। কিন্তু মেঘলাকে যতই এই কথা বলি না কেন, আমার নিজের মনের ভিতর একটা অদ্ভুত আশঙ্কা লাগছিল। কারণ ওই ঘর, তার সামনে বেশ কয়েকবার আমি গিয়েছি। কিছু অদ্ভুত বিষয় রয়েছে। পরের শনিবার ঠিক করলাম দরজাটা খুলবই। গোপালদাকে বললাম, আজ তালা ভাঙা হবে, তুমি একটা হ্যাকশো নিয়ে এসো। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল গোপালদা। আমি বললাম, কি ভাবছো? ওই দরজাটা খুলবো, ভিতরে কি আছে দেখতে হবে। গোপালদা বলল, কেন দাদা, ওই দরওয়াজা ভাঙেন না। ওই ঘরে আগুন লাগার পর থেকে বন্ধ হয়ে পড়ে আছে, বাড়ির মালিকের মানা আছে। আমি রেগেই বললাম, রাখো তো তোমার মালিকের কথা, কিছু বললে বলবে আমি ভেঙেছি। বেচারা মুখ চুন করে চলে গেল হ্যাকশো আনতে। নিয়েও এলো একটা হ্যাকশো। প্রায় 8 ঘন্টা চেষ্টা করার পর হ্যাকশো ভেঙে গেল, কিন্তু তালায় একটা দাগ বসল না। প্রীতম মজা করে বলল, মনে হচ্ছে দরজাটা নিজেই খুলতে চাইছে না। মজার ছলে প্রীতম কোথাও আমার মনের কথাটাই বলে দিল, আর আমার ভিতরে থাকা সন্দেহকে আর একটু জাগিয়ে তুলল। সত্যি তো, ওই দরজার ভেতরে কি আছে? কেন বন্ধ পড়ে রয়েছে? ওই ঘরের সামনে গেলে আমার ঠান্ডা ঠান্ডা লাগে এই প্রচণ্ড গরমেও। আর শুধু আমার কেন, মেঘলাও যে বলেছিল ও কাউকে দেখেছে ওই ঘরের ভিতরে। সত্যি হয়তো দরজাটা নিজেই খুলতে চাইছে না, কারণ দরজার ভেতরে হয়তো কোনো না জানা কথা লুকিয়ে আছে, যা আমাদের জানার দরকার নেই। এই সমস্ত নানান কথা একবার মাথার উপর দিয়ে ঘুরে গেল। এই ঘটনার পর থেকে উল্লেখযোগ্যভাবে অদ্ভুত কিছু জিনিস শুরু হলো। দরজায় নক করার আওয়াজ, হাঁটার শব্দ, ওই বন্ধ ঘরের দরজা ধাক্কানোর শব্দ কানে আসতে লাগলো। এমনকি কখনো যেন দরজার ওপারে কেউ ফিস ফিস করছে, এই রকমও মনে হতে লাগলো। একদিন এতটাই বিরক্ত হলাম যে চিৎকার করে বললাম, কে আছিস? বেরিয়ে আয় দেখি। দেখলাম আমার চিৎকারে সবটা চুপ, আর কোনো শব্দ নেই। শুধু দূরে কোথাও একটা মহিলার অট্ট হাসির আওয়াজ কানে এলো। ঠান্ডা বরফ হয়ে গেল বুকের ভিতরটা। কোনো রকমে ভয়টা কাটিয়ে প্রীতমকে ফোন করে ডেকে ওর সাথে বাড়ি ফিরলাম সেদিন। যদিও এই ঘটনার কথা ওকে বা মেঘলাকে কিছুই জানাইনি আমি। বেশ টের পাচ্ছিলাম ওই বন্ধ দরজার প্রতি কেমন যেন একটা টান তৈরি হতে লাগলো শেষ কদিন ধরে। অফিসের বাকি কাজ করলেও মাথার ভেতরে একটা কণ্ঠস্বর বারবার যেন বলতো, খুলে দেখ, ভেতরে কি আছে দেখে ফেল। এক শনিবার বিকেলে প্রীতম আর মেঘলা দুজনেই তাড়াতাড়ি
বেরিয়ে গেছে। আমি একা। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে। ওদিকে গোপালদাও নিচে একা বসে বিড়ি টানছিল। আমি চুপচাপ করিডোরের শেষ প্রান্তে গিয়ে দরজার গায়ে কান পাতলাম। প্রথমে সবটাই নর্মাল ছিল, কোনো রকম আওয়াজ ছিল না, একেবারেই স্বাভাবিক রকম নিস্তব্ধ। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করার পর খুব ধীরে কারোর হাঁটার শব্দ কানে এলো, খুব আস্তে আস্তে, যেন কেউ ঘরের কোণ থেকে হেঁটে আসছে। মুহূর্তের মধ্যে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করেই ভেতর থেকে যেন খুব হালকা একটা ফিস ফিস শব্দ কানে এলো। ভালো করে আওয়াজটা বোঝার আগেই আমার ফোনটা চিৎকার করে বেজে উঠল। আচমকা ফোনের রিংয়ে আমি রীতি মদন চমকে উঠলাম। সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এই ঘটনার পর আমার কৌতূহল দ্বিগুণ হয়ে উঠল। এই ঘরের ভিতর যেন তেন ভাবে আমাকে ঢুকতেই হবে। কি আছে এই ঘরের ভিতরে জানাটা এখন আবশ্যক হয়ে উঠতে লাগলো। এই ঘটনার পর আমি দিল্লি গিয়েছিলাম কাজে। সপ্তাহখানেক থাকার পর ওখান থেকে ফিরে কদিন কলকাতার অফিসে কিছু কাজ গোছানোর ছিল। আবার আসানসোলের জন্য একটা নতুন ছেলেরও দরকার ছিল। লম্বা 3 সপ্তাহের বিরতির পর আবার কালীপাহাড়ি অফিস জয়েন করি। পরিষ্কার মনে আছে, দিনটা ছিল বৃহস্পতিবার। সেই রাতের কথা আমি আজও ভুলিনি। প্রায় রাত 10:30 হবে। বাকি সবাই চলে গেছে। আমি একা কাগজপত্র গুছোচ্ছি। হঠাৎ করিডোরের শেষ প্রান্ত থেকে একটা শব্দ কানে এলো, যেন ঠিক ওই বন্ধ ঘরের তালাটা খুলে পড়ল মাটিতে। আমি ছুটে গিয়ে দেখি ঠিক তাই, বন্ধ ঘরের দরজার তালাটা মেঝেতে পড়ে আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এর মধ্যে গোপালদাও এদিকে আসেনি, বা আমাদের অফিসের কারোর তো প্রশ্নই আসে না। অনেকক্ষণ হলো ওরা বেরিয়ে গেছে। তাহলে কে আসলো? কেউ তো নেই আশেপাশে। এদিকে বন্ধ ঘরের দরজাটা হালকা ফাঁক হয়ে আছে। যতটা সম্ভব সাহস জুগিয়ে দরজাটা ঠেলে খুলে ওই বন্ধ ঘরটার ভেতরে ঢুকলাম। পকেটে রাখা মোবাইলটা বের করে টর্চটা জ্বালিয়ে নিলাম। ঘরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো। মনে হলো কোনো মর্গের ভেতরে ঢুকে পড়েছি। একটা চাপা সোঁদা গন্ধ সারা ঘরময় ছড়িয়ে। ভেতরে প্রায় কিছু নেই বললেই চলে। আর এদিকে একপাশে ভাঙা একটা কাঠের টেবিল, ছেঁড়া কাগজের স্তূপ, আর দেওয়ালে বড় বড় দাগ, যেন ধোঁয়া বা পোড়ার দাগ। এই অবধি সবটাই স্বাভাবিক ছিল, কিন্তু বিষয়টা দুষ্কর হয়ে ওঠে যখন সামনে রাখা একটা পরিত্যক্ত চেয়ারে একটা ঝাপসা অবয়ব দেখতে পাই। মোবাইলের আলোয় এমনিতেই জিনিসগুলো ঘোলাটে লাগছে, তাই ঠিক করে বুঝতে পারলাম না চেয়ারের উপর কি রাখা। ভয়ও লাগছে, আবার কৌতূহলও রয়েছে। কি আছে এই ঘরে জানতেই হবে। আর আজই সেই দিন। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। যদিও ঘরটা বেশ ঠান্ডা, কিন্তু তবুও আমি দর দর করে ঘামতে লাগলাম। চেয়ারের দিকে এগিয়ে গেলাম মোবাইলের টর্চটা জ্বালিয়ে। ঠিক কেউ যেন বসে আছে পায়ের ওপর পা তুলে। এ হতেই পারে না। নিশ্চিত আমি এখন যা দেখছি তা নিতান্তই চোখের ভুল। ভয় কাবু হয়ে গেছি, কিন্তু এক অজানা শক্তির নেশায়
আমি আরো এগিয়ে গেলাম স্পষ্ট সেই অবয়বকে দেখার জন্য। এগিয়ে গিয়ে দেখলাম একটা চাদর ঢাকা দেওয়া আছে চেয়ারের উপর, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন বসে আছে খুব রাশভারী ভঙ্গিতে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি ঘর থেকে বেরোতে যাব, এমন সময় কানের কাছে পরিষ্কার এক মহিলা কণ্ঠস্বর। কি রে, দেখা হলো? আমার শরীর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। পিছনে তাকানো তো দূরের কথা, আমি দৌড়ে পৌঁছালাম গোপালদার কাছে। খানিকক্ষণ লাগলো সেই হাঁপ বন্ধ হতে। কৌতূহল ভরা দৃষ্টিতে গোপালদা আমায় আপাদ মস্তক একবার মেপে নিল, তারপর নিজেই জিজ্ঞেস করলো, কি হয়েছে? ডর লেগেছে মনে হচ্ছে। আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। ও আমায় বলল, চলো চলো, অনেক রাত হয়েছে, আজ অফিস বন্ধ করো, কাল সুবে সুবে চলে আসবে। এই বলে আমার সাথে আমার অফিস ঘরে এলো। আমি লাইট বন্ধ করে দরজায় তালা দিয়ে পাশের ঘরের দিকে তাকাতে দেখি দরজা বন্ধ এবং সেখানে মেঝেতে পড়ে থাকা তালাটি দিব্যি ঝুলছে। সেদিন আর কোনো কথা না বলে আমি গাড়ি নিয়ে বাড়ি ফিরে এলাম। কিন্তু এই ঘটনায় এটা স্পষ্ট হয়ে গেল যে যেই ঘরের পাশে আমার অফিস করেছি আসলেই সেই ঘর, তার আসবাব, সব কিছুর মধ্যে লুকিয়ে রয়েছে কোনো অশরীরীর উপস্থিতি। পরের দিন সকালেই মেঘলা এসে বলল, রিয়নদা, কাল রাতে কি তুমি এখানে ছিলে? কেন রে? আসলে আমি বাড়ির জন্য কিছু জিনিস কিনতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল। ফেরার সময় বন্ধ ঘরটার সামনে জানালাটা রয়েছে, মনে হলো ওইখানে কেউ দাঁড়িয়ে। তবে বলতে কি? তবে লম্বা চুল, মনে হলো ঠিক জানলার সামনে দাঁড়িয়েছিল। আর আমারও ওই জানলার দিকেই চোখ যায়, আর মনে হলো যেন আমার দিকেই তাকিয়ে। রিয়নদা, আমায় কিন্তু এই বাড়িটা ভালো লাগছে না। প্রীতমও একই কথা বলল। দাদা, আমারও ভালো লাগছে না। কেমন যেন একটা নেগেটিভ এন্টিটি আছে এই বাড়িতে, বিশেষ করে সন্ধ্যের পর বেশি মনে হয়। আর একটা জিনিস খেয়াল করেছো, এই বাড়িটা নেওয়ার পর আমাদের কাজ কিন্তু আগের থেকে কমে গেছে। আমি মাথা নেড়ে বেরিয়ে এলাম। আমি আর কিছু বললাম না। জানতাম ওরা যা দেখেছে বা যা ভাবছে খুব ভুল নয় সেগুলো। আমিও ওই ঘরের ভিতরে ঢুকে কিছুটা বুঝতে পেরেছি এই বাড়িতে অশরীরী আছে। সেই দিন বিকেলের দিকে গোপালদাকে ডেকে বললাম, আগের মালিকরা কেন ছেড়ে দিল এই অফিসটা? গোপালদা চুপ করে রইল খানিকক্ষণ, তারপর বলল, এই অফিস ঘরটায় একটা স্বামী স্ত্রী বসত, মূলত জমিন বাড়ির কাজ করত। এছাড়াও বহুত সরকারি কাজেরও টেন্ডার চলত। সব কিছুই ঠিকঠাক ছিল দাদা, কিন্তু একদিন বউটা অফিসে থাকাকালীন নিজের শরীরে আগুন দিয়ে মারা যায়। আমরা তো সব নিচেই ছিলাম। আগুন ছড়িয়ে যাওয়ার পর আমরা সবাই ছুটে এলো, ভাবিজিকে বাঁচাতে পারিনি। একটু থেমে গোপালদা জিজ্ঞেস করলো, লেকিন আপনি এই কথা কেন জিজ্ঞেস করছেন? গোপালদার আচমকা এই প্রশ্নে আমি একটু ঘাবড়েই গেলাম। আর আমার ঘাবড়ে যাওয়া দেখেই একটু হেসে সে বলল, কেন, আপনি কিছু দেখেছেন নাকি নাকি কিছু শুনেছেন? সচ বলুন তো। আমি চুপ করে রইলাম। গোপালদা বলতে শুরু করলো, আসল মে কি জানেন, এই ঘটনার পর কোনো অফিস এখানে বেশি দিন টেকে না। মালিক অনেকবার পুজো দিয়েছে, কদিন বন্ধ থাকে, তারপর ফির সে শুরু হয়ে যায় ওই মহিলার উৎপাত।
উপরের তলায় বেশি হয়, তবে এখনো অবধি কারো ক্ষতি হয়নি। এই ঘটনা শোনার পর আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি আর কোনো কথা না বলে অফিস বন্ধ করে বেরিয়ে গেলাম। আর এর পর দিন থেকেই শুরু হলো আমাদের অফিসে সবার সাথে অদ্ভুত সব ঘটনা। অফিসের কাগজপত্র, ফাইল সব কিছুর ওপর কালো দাগ, ঠিক যেন আগুনে পোড়া ছাপ। নিজে থেকে আমাদের সবার সামনেই টেবিল থেকে কাগজ, ফাইল, এমনকি পেপার ওয়েট পর্যন্ত মাটিতে পড়ে যেতে লাগলো। দরজা নিজে থেকে সজোরে খুলে আবার বন্ধ হয়ে যেতে লাগলো। আমরা তিনজনেই ধীরে ধীরে নার্ভাস হয়ে পড়ছিলাম, কিন্তু তখনও কেউ অফিস ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না। বারবার একটাই কথা মনে হচ্ছিল, এটা তো শুধু ভয় দেখাচ্ছে, ক্ষতি করবে না। কিন্তু এই বিষয়ে আমি সত্যিই ভুল ছিলাম। এক শনিবার সবাই চলে গেছে, আমি একা কিছু অ্যাকাউন্টসের কাজ করছিলাম। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে, আর তার সাথে বইছে ঝোড়ো হাওয়া। টেবিলে রাখা ফাইলপত্র, কাগজ সব উড়ে যাচ্ছে। অগত্যা আমায় উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতে হলো। বাইরে থেকে আসা হাওয়ার দমকায় দরজা আওয়াজ করে বন্ধ হয়ে আবার খুলে যেতে লাগলো। ঠিক সেই সময় দরজা বন্ধ করতে গিয়ে দেখি আবারও একই দৃশ্য। সামনের ঘরের দরজায় লাগানো তালাটা সেই জায়গায় নেই, খুলে মাটিতে পড়ে রয়েছে, আর দরজাটা অল্প ফাঁক হয়ে রয়েছে। একবার ঢোক গিলে নিলাম। আমি খুব ভালো মতন জানি যে ভিতরে গেলে কোনো কিছু ভালো হবে না, কিন্তু কেন জানি না কিসের এক অদ্ভুত মায়া আমায় অনবরত ওই ঘরের ভিতর নিয়ে যাওয়ার জন্য টানছিল। নিজেকে আর আটকাতে পারলাম না। ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভিতরের পরিবেশ এতটাই ঠান্ডা যে নিঃশ্বাস নিতে রীতিমতন কষ্ট হচ্ছিল। পকেট থেকে মোবাইলটা বার করে মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে ফেললাম। ঘরের ভেতর আগের মতোই সেই ভাঙা টেবিল, ছেঁড়া কাগজ, দেওয়ালের মধ্যে অসংখ্য পোড়া দাগ। চোখ ঘোরাতেই দেখলাম কোণের সেই পুরনো কাঠের চেয়ারে আজকেও যেন কেউ বসে আছে। সেই একই রকম অবয়ব, তবে আজ যেন অনেকটাই স্পষ্ট। এ কোনো মহিলার অবয়ব, ঠিক যেন জোর করে তাকে কেউ বেঁধে রেখেছে চেয়ারে, আর একটা তীব্র কিছু চলে যাওয়ার গন্ধ বের হচ্ছে। এইরকম প্রচণ্ড ঠান্ডাতেও আমার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো। পায়ে কোনো বল পাচ্ছি না যে হেঁটে বা দৌড়ে এই ঘর থেকে বের হয়ে যাব। নিরুপায় হয়ে আমায় এই ঘরেই দাঁড়িয়ে থাকতে হলো। ভয় আমার অবস্থা ক্রমেই খারাপ হয়ে উঠতে লাগলো। ধীরে ধীরে চেয়ারে থাকা ওই মহিলার অবয়ব তার নিজের মাথা তুলে দাঁড়ালো। বৃষ্টির রাতে এমনিতেই চারপাশ অন্ধকার, আর মোবাইলের যেটুকু আলো এই ঘরে ছড়িয়ে রয়েছে তাতে ওই মহিলার মুখ দেখা প্রায় অসম্ভব। নিজের মধ্যে যত শক্তি, সাহস বেঁচে আছে সব এক করে আমি দাঁড়িয়ে রইলাম, কারণ আমার পা একদম অসাড় হয়ে রয়েছে। ধীরে ধীরে সবটা কেমন ঝাপসা হয়ে উঠতে লাগলো। এতক্ষণ আমার পা অসাড় হয়েছিল, এরপর ধীরে ধীরে আমার সারা শরীর, মাথা সবটাই কেমন অসাড় হয়ে গেল। গোটা দৃশ্য আবছা হয়ে গেল, আর কিচ্ছু মনে নেই।
পরের দিন জ্ঞান ফিরল গোপালদার ডাকে। জ্ঞান ফিরতেই খেয়াল করলাম আমি আমার অফিসের চেয়ারে বসে, আর গোপালদা আমার সামনে দাঁড়িয়ে। কি হয়েছে গো দাদা? কাল বাড়ি যাওনি? পুরা রাতভর ছিলে নাকি এখানে? আমি মাথা নাড়লাম। গোপালদা কথা বলে চলল, কিন্তু এক অদ্ভুত ঘুরেছিলাম আমি, তাই ওর কোনো কথাই কান অবধি পৌঁছচ্ছিল না। গতকাল আমি ওই বন্ধ ঘরটায় গিয়েছিলাম, তাহলে কে আমায় এই ঘরে নিয়ে এলো? নাকি পুরোটাই আমার স্বপ্ন, আমার কল্পনা? উঠে গিয়ে জানলা খুলতেই দেখি বাইরে ঝলমলে রোদ। বাইরে গিয়ে সামনের একটা দোকান থেকে এক কাপ চা আর একটা সিগারেট নিয়ে নিলাম। ধীরে ধীরে একটু সুস্থ বোধ করতে লাগলাম। প্রীতম আর মেঘলা অফিসে এলে ওদের গোটা বিষয়টা জানালাম আমি। সেটাই শেষ দিন ছিল যেদিন আমরা ওই অফিসটা ব্যবহার করেছিলাম। অল্পই জিনিস ছিল আমাদের, সবটাই হাতে হাতে গুছিয়ে ওই ভয়াবহ অফিস ছেড়ে দিতে বাধ্য হলাম আমরা। আপনারা শুনছিলেন এমনও হয়, আর আমি আপনাদের হোস্ট সৌম্যজিৎ। এমনই নানান সত্যি ভৌতিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে পারেন আপনার বন্ধু চেনা পরিচিতের সাথে। আপনার সাথে বা আপনার জানা কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদের ইমেল করতে পারেন emonohoy.storyteller@gmail.com অথবা এই পর্বের নিচে কমেন্ট করেও জানাতে পারেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9:30। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমনও হয়ের সাথে থাকবেন।